আমার মনে হয় না কোনো লাভ হবে। কেন, মনে আছে তোমার কিছুদিন আগে এক বৃদ্ধকে অসুস্থ অবস্থায় হসপিটালে নিয়ে রক্তদান করেছিলে? হ্যাঁ মনে আছে। তিনিই এখন তোমার শ্বশুর হওয়ার ইচ্ছে পোষণ করেছেন, হজ করতে যাবেন। সকলেই তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বিয়েতে মত দিয়েছেন। আমি রাগে গড়গড় করতে করতে বললাম, আগে জানলে আমি তাকে রক্ত দিতাম না। আমার কথা শুনে ভাবি হো হো করে হেসে উঠল। আমার রাগ আরো বেড়ে গেল। হনহন করে আমার রুমের দিকে পা বাড়ালাম। ভাবি তখনও হাসছে। সবার মতের বিরুদ্ধে যেতে পারলাম না। বিয়েটা হয়েই গেল। বাসর ঘরে বিছানার উপর বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছি। এমন সময় আমার ননদ ফারিয়া রুমের ভেতরে ঢুকে আমার পাশে বসে আমার কান্না দেখে বলল, ভাবি তোমার মতো হয়তো আমাকেও একদিন কান্না করতে হবে। সেই ভয়ে প্রেমও করতে চাই না, বিয়েও করতে চাই না। ফারিয়ার কথা শুনে আমার হাসি পেল। চোখের পানি মুছে ওর দিকে তাকিয়ে বললাম, তোমার ভাই কি তোমার মতো বোকা? আমার কথা শুনে ফারিয়া কিছুটা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, আমার ভাইও বোকা। বোকা না হলে তোমাকে বিয়ে করে? কত সুন্দরী সুন্দরী মেয়ে আমার ভাইয়ের পিছে ঘুরেছে, শেষকালে তোমার মতো একটা বাটুল মেয়েকে বিয়ে করেছে। ফারিয়ার কথা শুনে এবার মাথাটা গরম হয়ে গেল। কিছুটা রাগান্বিত হয়ে বললাম, আমি আসলে তোমাকে বোকা মনে করেছিলাম, তুমি আসলে বোকা না। এখন একটা সত্য কথা শুনবে, আমি তোমার ভাইয়ের মতো লম্বা কারেন্টের খাম্বাকে বিয়ে করতে রাজি ছিলাম না, সেজন্যই কান্না করছি। ও মা, এই কথা? রাজি না থাকলে বিয়ে করেছো কেন? এক প্রকার জোর করেই সবাই মিলে আমাকে বিয়ে দিয়েছে। ভেরি স্যাড। আমার মনে হয় এ বিষয়ে ভাইয়ার সাথে তোমার কথা বলা উচিত। তোমার ভাইয়া কোথায়? দেখলাম তো ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ঠিক আছে, আমি তোমার ভাইয়ের কাছে যাচ্ছি, তুমি এখন তোমার রুমে যাও। ফারিয়া বিছানা থেকে উঠে ওর রুমের দিকে চলে গেল। আমিও আস্তে আস্তে করে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেলাম। ড্রয়িং রুমের ভেতরে ঢুকতেই দেখলাম আমার আখাম্বা বর সোফায় বসে টিভি দেখছে। আমি পাশে গিয়ে দাঁড়াতেই সে শোয়া থেকে উঠে দাঁড়ালো, আমাকে আপদমস্তক দেখতে লাগলো। তারপর বলল, শর্ট মেয়েদের ব্যাপারে আমার অ্যালার্জি আছে, আর তুমি আমার শর্ট বউ, তুমি এখন মহা অ্যালার্জি। আমি তার কথা শুনে কিছুটা রাগান্বিত হয়ে বললাম, জেনে শুনে বিয়ে করেননি?